প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমার এমএ শেষ বর্ষের ছাত্রদের সাথে ক্লাস। আমি যে বিষয়টা পড়াই সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী আন্দোলন। গত ক্লাসগুলোতে আমি দুই তিন চ্যাপ্টার পড়িয়েছি। চ্যাপ্টারগুলোর মধ্যে একটা হচ্ছে জাতীয়তাবাদী সংজ্ঞা ও বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা সম্প্রসারণে জাতীয়তাবাদের যে ভূমিকা, আর এটা হচ্ছে যে সিপাহী বিদ্রোহ। তাহলে গত তিনটে ক্লাসে আমি সিপাহী বিদ্রোহ শুরু করেছিলাম, কিন্তু আজকে ক্লাসে সিপাহী বিদ্রোহ শেষ করে ফেলবো। আমি আমার ছাত্রদেরকে বলবো যে আসলে আজকে আমার পড়ানোর কথা ছিল স্যার সৈয়দ আহমদ খান আর আলিগড় আন্দোলন, স্যার সৈয়দ আহমেদের আলিগড় আন্দোলন পড়ানোর কথা, কিন্তু আমি আসলে গত ক্লাসে সিপাহী বিদ্রোহটা শেষ করতে পারিনি। ওইটা আজকে শেষ করে দিব। আগামী ক্লাসে স্যার সৈয়দ আহমদ খান এবং আলিগড় আন্দোলন নিয়ে আলোচনা করব। তাহলে ওই যে রুটিনে একটু ভুল ছিল, যেটা আমি বুঝতে পারিনি যে সিপাহী বিদ্রোহ আরও একটা বিষয় বাকি আছে, সেটা আমি বলতে পারিনি। তাহলে আজকের বিষয় হচ্ছে যে সিপাহী বিদ্রোহের ফলাফল, ব্যর্থতা, কেন ব্যর্থ হলো এই বিদ্রোহটা, সেটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে আগামী সপ্তাহের ক্লাসে আমরা কি পড়ব? স্যার সৈয়দ আহমদ খান এবং আলিগড় আন্দোলন। তাহলে আজকের আলোচ্য বিষয় কি? আমার ছাত্ররা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তাহলে আলোচনায় চলে যাই। যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে 1857 সালে আমরা শুরু করেছিলাম মহাবিদ্রোহটা কি, কেন হয়েছিল, কারণগুলো কি। তাহলে এই বিদ্রোহের বিস্তারটা কি আমরা সেটা দেখি। 1857 সালে যে মহাবিদ্রোহের যে বিস্তার সেটা দেখি। 1857 সালে সিপাহী বিদ্রোহ সর্বপ্রথম কলকাতার 12 মাইল উত্তরে গঙ্গা তীরে ব্যারাকপুরে সেনানিবাসে সংগঠিত হয়। অর্থাৎ এই যে মহাবিদ্রোহ, এটাকে আমরা কি বলি? সিপাহীদের যে একটা অভ্যুত্থান, আবার মহাবিদ্রোহ বলা হয়। এটা কত সালে? 1857 সালে কলকাতা উত্তরে 12 মাইল উত্তরে গঙ্গা তীরে ব্যারাকপুরে সেনানিবাসে এই বিদ্রোহটা সংঘটিত হয়। প্রথমে 1857 সালের 29শে মার্চ বাংলার ব্যারাকপুরে সিপাহীরা চর্বি মিশ্রিত একটা কার্তুজ ব্যবহার করতে অস্বীকৃতি জানায় এবং মঙ্গল পাণ্ডে নামে একজন ব্রাহ্মণ সিপাহী প্রকাশ্যে বিদ্রোহী হয়ে 2 জন ইংরেজ অফিসারকে কি করে? গুলি করে, হত্যা করে। তারপর বিদ্রোহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তারপরে আমরা কি দেখি? তখন কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লির সম্রাট ছিলেন। এই বিদ্রোহে উত্তরপ্রদেশের মিরাটে বিস্তার লাভ করে। তাহলে 1857 সালের এপ্রিলের শেষের দিকে আমরা কি দেখি? 90টি পদাতিক বাহিনীর মধ্যে 25টি বাহিনী বিদ্রোহ ঘোষণা করে। হত্যাকাণ্ড ও লুণ্ঠন চালিয়ে বিদ্রোহী সিপাহীগণ কারাগার থেকে বন্দী সিপাহীদের উদ্ধার করে। বিদ্রোহী সিপাহীগণ 11 মে দিল্লিতে পৌঁছায় এবং দ্বিতীয় বাহাদুর শাহকে দিল্লির সম্রাট বলে ঘোষণা করে। অর্থাৎ সিপাহী বিদ্রোহটা মূলত সিপাহীদের যে একটা অভ্যুত্থান, সিপাহীদের যে গণ অভ্যুত্থান, সেটাই হচ্ছে সিপাহী বিদ্রোহ। এই কারণে এই বিদ্রোহের নামটা সিপাহী বিদ্রোহ। পরবর্তীতে একে আমরা মহাবিদ্রোহ বলতে পারি। তাহলে 1857 সাল বলতে আমরা কি বুঝবো? যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। এরপর বিদ্রোহ গাঙ্গেয় প্রদেশসমূহ ও মধ্য ভারতে বিস্তার লাভ করে। 13, 14 ও 20 মে পিরোজপুর, মুজাফরপুর ও আলিগড়ে আমরা কি দেখি? সিপাহীরা বিদ্রোহী হয়। বিদ্রোহী সিপাহীদের সাথে স্থানীয় জনগণও যোগদান করে। এই যে সিপাহীদের সাথে আমরা কাদেরকে দেখি? এলাকায় যারা স্থানীয় জনগণ, তারাও যোগদান করে। এরপরে আমরা কি দেখি? 21শে মে পাঞ্জাবে অন্তর্গত নৌসেনা ও হতমর্দানেও বিদ্রোহ দেখা যায়। 1857 সালে মহাবিদ্রোহের অন্যতম অধ্যায় হল ঝাঁসির রানী লক্ষ্মীবাঈর নেতৃত্বে ঝাঁসির বিদ্রোহ। 1857 সালে 18 নভেম্বর চট্টগ্রামের সিপাহীরা বিদ্রোহী হয়। 22শে নভেম্বর ঢাকায় সিপাহী বিদ্রোহ হয়। তাহলে এই মহাবিদ্রোহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা কি দেখি? সিপাহীদের সাথে জনগণের বিদ্রোহ, অর্থাৎ সিপাহীদের নামে জনগণের যে বিদ্রোহ, সিপাহী বিদ্রোহটা মূলত কি বলবো? জনগণের যে একটা বিদ্রোহ, সিপাহীদের নামে জনগণের বিদ্রোহ। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ প্রকাশ্যে বিদ্রোহী না হয়ে বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল ছিল। অর্থাৎ প্রকাশ্যে আমরা বিদ্রোহ করতে দেখি না, তারপরেও বিদ্রোহীদের প্রতি তারা সহানুভূতিশীল ছিল। এবং যে সকল সিপাহী ইংরেজদের প্রতি অনুগত ছিল, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কোথাও কোথাও সামাজিক বয়কট সংগঠন করে তুলেছিল।
মহাবিদ্রোহ দমনের সময় এর জনপ্রিয়তা কমে যায়। ইংরেজরা শুধু বিদ্রোহী সিপাহীদের দমন করেই ক্ষান্ত ছিলেন না, দিল্লি, অযোধ্যা, আগ্রা, পশ্চিম বিহার এইসব জায়গায় ইংরেজ বাহিনী গ্রামের পর গ্রাম এবং শহরের পর শহর জ্বালিয়ে দেয় এবং অগণিত মানুষকে, অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করে। তাহলে আমরা কি দেখি যে মহাবিদ্রোহের এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা কি দেখি, সিপাহীদের নামে জনগণের বিদ্রোহ। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ প্রকাশ্যে বিদ্রোহী না হয়ে বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল ছিল এবং যে সকল সিপাহী ইংরেজদের প্রতি অনুগত ছিল, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কোথাও কোথাও সামাজিক বয়কট সংগঠন করে তুলেছিল। মহাবিদ্রোহ দমনের সময় এর জনপ্রিয়তা কমে যায়। ইংরেজরা শুধু বিদ্রোহী সিপাহীদের দমন করেই ক্ষান্ত ছিল না, দিল্লি, অযোধ্যা, আগ্রা, পশ্চিম বিহার সমগ্র অঞ্চলে ইংরেজ বাহিনী গ্রামের পর গ্রাম এবং শহরের পর শহর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে এবং অগণিত সাধারণ মানুষকে হত্যা করে। তাহলে এরপরে আমরা কি দেখলাম, এটা হচ্ছে মহাবিদ্রোহের বিস্তার। এরপর আমরা চলে আসি 1857 সালে মহাবিদ্রোহ দমন কীভাবে হলো। রিমুভ দ্য গ্রেট রিভোল্ট অফ 1857। রিমুভ দ্য গ্রেট রিভোল্ট অফ 1857। ব্রিটিশ সরকার 1857 সালে সিপাহী বিদ্রোহ দমনের চেষ্টা করে দুইটি উপায়ে, সামরিক শক্তি প্রয়োগে, দ্বিতীয়ত কূটনৈতিক চালের মাধ্যমে। এক হচ্ছে সামরিক শক্তি প্রয়োগ, দ্বিতীয় হচ্ছে কূটনৈতিক চালের মাধ্যমে। ব্রিটিশ সেনাপতিদের কর্মতৎপরতায়, পাঞ্জাবি, নেপালি ও শিখ সৈনিকদের সাহায্যে এবং একাধিক দেশীয় রাজন্যবর্গের সহযোগিতায় এই বিদ্রোহ দমনে ব্রিটিশ সরকার সক্ষম হয়। অর্থাৎ ব্রিটিশ সেনাপতিদের কর্মতৎপরতায়, পাঞ্জাবি, নেপালি এবং শিখ সৈনিকদের সহায়তায় এবং একাধিক দেশীয় রাজন্যবর্গের সহযোগিতায় এই বিদ্রোহ দমনে ব্রিটিশ সরকার সক্ষম হয়। ব্রিটিশ সরকার দিল্লি পুনরধিকার করেন। একসময় স্যার জন লরেন্সের প্রচেষ্টায় দিল্লি অধিকৃত হয়। ব্রিটিশ বাহিনীর অত্যাচারে বহু নির্দোষ নরনারী প্রাণ হারান। বাহাদুর শাহ বন্দী হয়ে রেঙ্গুনে নির্বাসিত এবং তার 2 পুত্র ও পৌত্র নির্মমভাবে হত্যা করে। এভাবেই মুঘল রাজবংশের বিলুপ্তি ঘটে। লখনৌ, কানপুর, রোহিলাখণ্ড ইংরেজদের হাতে চলে যায়। স্যার হিউজ রোজ ঝাঁসির রানীকে বিদ্রোহী নেতাদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন। এভাবে বিদ্রোহী নেতারা একে একে পরাজিত ও নিহত হয়। সিপাহী বিদ্রোহ প্রশমিত এবং 1857 সালে 8 জুলাই শান্তি ঘোষিত হয়। 1857 সালের বিদ্রোহ সিপাহীদের বিক্ষোভ হতে সূচনা হলো শেষ পর্যন্ত ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে ভারতবাসী সকল শ্রেণীর মানুষের ক্ষোভ দেখা যায় এবং সিপাহী বিদ্রোহ মূলত জনগণের বিদ্রোহ। তাহলে আমরা কি দেখি, স্যার হিউজ রোজ ঝাঁসি রানীকে বিদ্রোহী নেতাদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে অভিহিত করেন। এভাবে বিদ্রোহী নেতারা একে একে পরাজিত ও নিহত হয়ে সিপাহী বিদ্রোহ প্রশমিত হয় এবং 1857 সালের 8 জুলাই শান্তি ঘোষিত হয়। 1857 সালে বিদ্রোহ সিপাহীদের বিক্ষোভ থেকে সূত্রপাত হলো শেষ পর্যন্ত ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে ভারতবাসীর সকল শ্রেণীর মানুষের ক্ষোভ ফেটে পড়ে ও তা ব্যাপক আকার ধারণ করে। সিপাহী বিদ্রোহ যে নতুন যুগের সৃষ্টি করে তার পরিসমাপ্তি ঘটে 1947 সালে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে। সিপাহী বিদ্রোহ যে আমরা দেখি যে নতুন যুগের সৃষ্টি করে সেটার পরিসমাপ্তি 1947 সালে ক্ষমতা হস্তান্তর। 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কি? আঞ্চলিক সীমাবদ্ধতা। 1857 সালের বিদ্রোহ যদিও বিভিন্ন স্থানে দেখা যায়, সেখানে ছিল উত্তরপ্রদেশ, রোহিলাখণ্ড, অযোধ্যা এবং বাংলা বিহারের পশ্চিম অঞ্চলে এই বিদ্রোহ সীমাবদ্ধ। আঞ্চলিক সীমাবদ্ধতা বলতে আমরা কি বুঝি? 1857 সালে বিদ্রোহ যদিও বিভিন্ন স্থানে দেখা যায়, সেখানে ছিল সীমাবদ্ধ উত্তরপ্রদেশ, রোহিলাখণ্ড, অযোধ্যা এবং বাংলা ও বিহারের পশ্চিম অঞ্চলে বিদ্রোহ সীমাবদ্ধ। পাঞ্জাব, সিন্ধু দেশ, রাজপুতানা প্রভৃতি অঞ্চলে প্রকৃতপক্ষে শান্তি অব্যাহত ছিল। নর্মদা নদীর দক্ষিণাঞ্চল, মধ্য ও পূর্ব বাংলাদেশ এবং নেপাল সব প্রভৃতি অঞ্চল শুধু যে বিদ্রোহের প্রভাব থেকে মুক্ত ছিল এমন নয়, এই সকল অঞ্চলের জনগণ বস্তুত ব্রিটিশের প্রতি তাদের আনুগত্য বজায় রেখেছিল, ব্রিটিশকে সাহায্য করে। তাহলে 1 নম্বর আমরা কি দেখি, কেন ব্যর্থ হলো? আঞ্চলিক সীমাবদ্ধতাই হচ্ছে এর মূল কারণ। দ্বিতীয় হচ্ছে ব্রিটিশকে সাহায্য করা। ঝাঁসির রানী, অযোধ্যার বেগম, অন্যান্য কয়েকজন ক্ষুদ্র রাজন্যবর্গ ভিন্ন কোনো দেশীয় রাজা বা সামন্ত বিদ্রোহে যোগদান করেনি। ঝাঁসির রানী, অযোধ্যার বেগম ও অন্যান্য কয়েকজন ক্ষুদ্র রাজন্যবর্গ ভিন্ন কোনো দেশীয় রাজা বা সামন্ত বিদ্রোহে যোগদান করেনি। গোয়ালিয়রের সিন্ধিয়া ও তার মন্ত্রী দিনকার রাত, নেপালের স্যার জং বাহাদুর, ভোপালের বেগম, হায়দ্রাবাদের মন্ত্রী সালার জং, যোধপুরের রাজা প্রমুখ এই যে রাজন্যবর্গ বা রাজকর্মচারীরা বিদ্রোহ দমনে ব্রিটিশকে সাহায্য করেছিলেন। শান্তিপ্রিয় শিক্ষিত সম্প্রদায় ব্রিটিশের প্রতি সহানুভূতি সম্পন্ন শিখ, গুর্খা ও
বিদ্রোহী সিপাহীদের অধিকাংশ দেশীয় সিপাহী ব্রিটিশ পক্ষকে বিদ্রোহ দমনে যথেষ্ট সাহায্য করেছিল। তাহলে আমরা কি বলবো? ব্রিটিশকে সাহায্য দান। ঝাঁসির রানী, অযোধ্যার বেগম ও অপরাপর কয়েকজন ক্ষুদ্র রাজন্যবর্গ ভিন্ন কোনো দেশীয় রাজা বা সামন্ত বিদ্রোহে যোগদান করেনি। গোয়ালিয়রের সিন্ধিয়া ও তার মন্ত্রী দিনকার রাত, নেপালের সারজং বাহাদুর, ভূপালের বেগম, হায়দ্রাবাদের মন্ত্রী স্যার সালার জং ও যোধপুরের রাজা প্রমুখ শক্তিশালী রাজন্যবর্গ ও রাজকর্মচারীরা বিদ্রোহ দমনে ব্রিটিশকে সাহায্য করেছিলেন। শান্তিপ্রিয় শিক্ষিত সম্প্রদায় ব্রিটিশের প্রতি সহানুভূতি সম্পন্ন শিখ, গুর্খা ও বিদ্রোহী সিপাহীদের সমসংখ্যক দেশীয় সিপাহী ব্রিটিশ পক্ষকে বিদ্রোহ দমনে যথেষ্ট সাহায্য করেছিলেন। 3 নম্বর, বিদ্রোহীদের মধ্যে সংহতি ও আদর্শের সংঘাত অন্যতম কারণ। অর্থাৎ বিদ্রোহীদের মধ্যে সংহতি ও আদর্শের যে একটা সংঘাত বিফলতার অন্যতম কারণ। বিদ্রোহীদের মধ্যে সংহতি ও সর্বভারতীয় আদর্শের অভাব দেখা যায়। অর্থাৎ বিদ্রোহীদের মধ্যে সংহতির যে অভাব, সেখান থেকেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। সুযোগ্য নেতার অভাব, বিদ্রোহীদের মধ্যে সুযোগ্য নেতার অভাব হচ্ছে মূলত কারণ। তাহলে ব্রিটিশ সেনাপতিত্বের দক্ষতা, তাহলে ব্রিটিশ সিপাহী বিদ্রোহে ব্রিটিশরা জয়লাভ করার মূল কারণ হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীর দক্ষতা। ব্রিটিশ সেনাদের শৃঙ্খলা, সামরিক দূরদর্শিতা ও উন্নত সেনাপতিত্বের কারণে ব্রিটিশ বাহিনীর জয় হয়। তাহলে ব্রিটিশ সেনাদের শৃঙ্খলা, সামরিক দূরদর্শিতা, উন্নত সেনাপতিত্বের কারণে ব্রিটিশ বাহিনীর জয়। উন্নত ও আধুনিক মারণাস্ত্রের অভাব, মারণাস্ত্রের দিক দিয়ে বিদ্রোহীরা ছিল দুর্বল। বিদ্রোহীদের তুলনায় ব্রিটিশ সেনাবাহিনী অধিক উন্নত, পাশাপাশি তাদের ছিল উপস্থিত বুদ্ধিমত্তা ও উপযুক্ত রণকৌশল। মারণাস্ত্রের দিক দিয়ে বিদ্রোহীরা ছিল দুর্বল, বিদ্রোহীদের তুলনায় ব্রিটিশ সেনাবাহিনী অধিক উন্নত, পাশাপাশি তাদের ছিল উপস্থিত বুদ্ধিমত্তা ও উপযুক্ত রণকৌশল। যোগাযোগ ব্যবস্থার অভাব, বিদ্রোহীদের তুলনায় ইংরেজদের যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক ছিল। সিপাহীদের অত্যাচার, বিদ্রোহী সিপাহীদের লুটতরাজ ও অত্যাচার বেসামরিক জনগণকে আতঙ্কিত করে তুলেছিল। এর ফলে বিদ্রোহীরা বহু স্থানে জনসাধারণ সহানুভূতি ও সমর্থন থেকে বঞ্চিত হয়েছিল। সিপাহীদের অত্যাচার বলতে আমরা কি বুঝি? যে বিদ্রোহী সিপাহীদের লুটতরাজ ও অত্যাচার বেসামরিক জনসাধারণকে আতঙ্কিত করে তুলেছিল এবং এর ফলে বিদ্রোহীরা বহু স্থানে জনসাধারণের সহানুভূতি ও সমর্থন থেকে বঞ্চিত হয়েছিল। সুষ্ঠু রাজনৈতিক সংগঠনের অভাব, মূলত নেতিবাচক আদর্শের দ্বারাই এই মহাবিদ্রোহ পরিচালিত হয়েছিল। নেতিবাচক আদর্শের দ্বারাই এই মহাবিদ্রোহ পরিচালিত ছিল। সুষ্ঠু রাজনৈতিক সংগঠনের অভাব হচ্ছে মূল কারণ। তাহলে 1857 সালে মহাবিদ্রোহের ফলাফল। তাহলে আমরা কি পড়েছি? সিপাহী বিদ্রোহের কারণ। 1857 সালে সিপাহী বিদ্রোহ কি কারণ গত ক্লাসে পড়েছি। তাহলে আজকে পড়লাম যে অনেকগুলো বিষয়, সিপাহী বিদ্রোহের বিস্তার, সিপাহী বিদ্রোহ দমন বা ফলাফল। তাহলে এই বিদ্রোহের ফলাফল কি আমরা দেখি। এই বিদ্রোহের ফলাফলটা আসলে কি? দ্য এফেক্টস অফ দ্য গ্রেট রিভল্ট অফ 1857। অর্থাৎ আমরা সিপাহী বিদ্রোহ কি বলতে পারি? মহাবিদ্রোহ বলতে পারি। মাস্টার্সের ছাত্রদেরকে আমি বলবো বিভিন্ন বই দেখে ভালো করে লেখাপড়া করবে। সিলেবাসের নিচে বই লেখা আছে, এইখানে দিলীপ কুমার সাহার বইটাও দেখবে। 1857 সালে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলেও এই যুগান্তকারী ফল বহন করে ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে মাইল ফলক। 1857 সালে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলেও এই যুগান্তকারী ফল বহন করে আনে ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে। তাহলে আমরা এর ফলাফলটা দেখি। ফলাফল কি বলছে? কোম্পানি শাসনে অবসান। সিপাহী বিদ্রোহের অন্যতম ফল হচ্ছে কোম্পানি শাসনের অবসান। 1857 সালে সিপাহী বিদ্রোহের ফলে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সরকার কোম্পানির উপর শাসনভার অর্পণ করা নিরাপদ মনে না করে 1858 সালে ব্রিটিশ পার্লামেন্ট এক আইন পাশ করে ভারতের শাসনভার ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে অর্পণ করে। ভারতের শাসন ব্যাপারে মহারানীকে সাহায্য করার জন্য ব্রিটিশ মন্ত্রিসভার 15 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিলরের সাহায্যে ভারতের শাসনকার্য পরিচালনা করবেন। ব্রিটিশ সিংহাসনের প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেলকে ভাইসরয় বা রাজপ্রতিনিধি নিযুক্ত করেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের ফলে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সরকার কোম্পানির উপর শাসনভার অর্পণ করা নিরাপদ মনে না করে 1858 সালে ব্রিটিশ পার্লামেন্ট এক আইন পাশ করে ভারতের শাসনভার ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে অর্পণ করে। ভারত শাসনের ব্যাপারে মহারানীকে সাহায্য করার জন্য ব্রিটিশ মন্ত্রিসভার 15 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিলরের সাহায্যে ভারতের শাসনকার্য
পরিচালনা করবেন। ব্রিটিশ সিংহাসনের প্রতিনিধি হিসাবে গভর্নর জেনারেলকে ভাইসরয় বা নাজ প্রতিনিধি নিযুক্ত করা। 2 নম্বর হচ্ছে, তাহলে আমরা কি দেখলাম? এক হচ্ছে কোম্পানি শাসনের অবসান, 2 নম্বর হচ্ছে দেশীয় রাজ্যগুলো সম্পর্কে নীতি। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র দ্বারা দেশীয় রাজ্যগুলো সম্পর্কে নতুন নীতিমালা গৃহীত হয়। এই ঘোষণা দ্বারা সত্যবিলোপ নীতি পরিত্যক্ত, দেশের রাজন্যবর্গকে আশ্বাস দেওয়া হয় তারা অতঃপর দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন, তাদের সাথে পূর্ব সম্পাদিত সন্ধিসমূহ মান্য করা হবে, অর্থাৎ দেশীয় রাজ্যগুলো সম্পর্কে নীতি। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী বা ভিক্টোরিয়ার ঘোষণাপত্র দ্বারা দেশীয় রাজ্যগুলো সম্পর্কে নতুন নীতিমালা গৃহীত হয়। এই ঘোষণা দ্বারা সত্যবিলোপ নীতি গৃহীত হয়। এই ঘোষণা সত্যবিলোপ নীতি পরিত্যক্ত, দেশীয় রাজন্যবর্গকে আশ্বাস দেওয়া হয় যে তারা অতঃপর দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন ও তাদের সাথে পূর্ব সম্পাদিত সন্ধিসমূহ মান্য করা হবে। ব্রিটিশ সরকার ভারতে রাজ্য বিস্তার নীতি পরিত্যাগ করবেন। দেশীয় রাজ্যগুলোকে উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ উপস্থিত হলে গভর্নর জেনারেলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। দেশীয় রাজ্যগুলোর অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য ব্রিটিশ সরকার দায়ী থাকবেন। ভারতবাসীর প্রতি ঘোষণা। মহারানীর ঘোষণাপত্রে এটি ঘোষণা করা হয় যে একমাত্র ব্রিটিশ নাগরিক ও প্রজাদের হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিন্ন অন্য সকলকে শাস্তি প্রদান থেকে নিষ্কৃতি দেওয়া হবে। জাতি ধর্ম নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী ভারতবর্ষের উচ্চ রাজকার্যে নিযুক্ত, অর্থাৎ ভারতবাসীর প্রতি যে ঘোষণা। মহারানীর ঘোষণাপত্রে এটি ঘোষণা করা হয় যে একমাত্র ব্রিটিশ নাগরিক ও প্রজাদের হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিন্ন অপর সকলকে শান্তি প্রদান থেকে নিষ্কৃতি দেওয়া হয় এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী ভারতবর্ষকে উচ্চ রাজকার্যে নিযুক্ত করা হয়। আরও বলা হয় যে বলপূর্বক খ্রিস্টান ধর্মের দীক্ষা নিষিদ্ধ করা হয়। ভারতবাসীর প্রতি মহারানীর এই ঘোষণাকে ভারতবাসীর ম্যাগনাকাটা হিসেবে অভিহিত করা। শাসনতান্ত্রিক পরিবর্তন। 1833 খ্রিস্টাব্দে সনদ আইনে প্রস্তাবিত কেন্দ্রীকরণ নীতি 1861 খ্রিস্টাব্দে কাউন্সিল আইন দ্বারা পরিত্যক্ত হয় এবং বোম্বাই ও মাদ্রাস কাউন্সিলকে আইন প্রণয়নের ক্ষমতা প্রত্যাপিত। এই নতুন কাউন্সিল আইন অনুসারে ভারতের নতুন আইনসভা গঠিত হয়। শাসনতান্ত্রিক পরিবর্তন। 1833 খ্রিস্টাব্দে সনদ আইন প্রস্তাবিত কেন্দ্রীকরণ নীতি 1867 খ্রিস্টাব্দে কাউন্সিল আইন দ্বারা পরিত্যক্ত হয় এবং বোম্বাই ও মাদ্রাস কাউন্সিলকে আইন প্রণয়নের ক্ষমতা প্রত্যাপিত। এই নতুন কাউন্সিল আইন অনুসারে ভারতের নতুন আইনসভা গঠিত হয়। তাহলে আমরা কি দেখলাম? 1 নম্বরে হচ্ছে কোম্পানি ফলাফলটা কি? কোম্পানি শাসনের অবসান, দেশীয় রাজ্যগুলো সম্পর্কে নীতি। 3 নম্বরে ভারতবাসীর প্রতি যে ঘোষণা। 4 নম্বরে শাসনতান্ত্রিক পরিবর্তন। 5 নম্বরে হচ্ছে সামরিক সংস্কার। মহাবিদ্রোহের পর ব্যাপক সামরিক সংস্কার সাধন করা। ভারতের সামরিক বিভাগকে নতুন করে গঠন করা। বিভাগ ও বিভেদ নীতি অবলম্বন করে প্রেসিডেন্সি সেনাবাহিনীকে পৃথক করে রাখা হয়। ইউরোপীয় সৈন্য সংখ্যা বৃদ্ধি করা। গোলন্দাজ বাহিনীতে ভারতীয়দের নিয়োগ নিষিদ্ধ করা এবং সীমান্ত রক্ষা। আমরা কি দেখি? দেশীয় রাজ্যগুলো সম্পর্কে নীতি, ভারতবাসীর প্রতি ঘোষণা, শাসনতান্ত্রিক পরিবর্তন, সামরিক সংস্কার। মহাবিদ্রোহের পর ব্যাপক সামরিক সংস্কার সাধন করা হয়। ভারতের সামরিক বিভাগকে নতুন করে গঠন করা হয়। বিভাগ ও নীতি অবলম্বন করে প্রেসিডেন্সি সেনাবাহিনীকে পৃথক করে রাখা হয়। ইউরোপীয় সৈন্য সংখ্যা বৃদ্ধি করা হয়। গোলন্দাজ বাহিনীতে ভারতীয়দের নিয়োগ নিষিদ্ধ করা হয় এবং সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ শান্তি রক্ষার ভার ইউরোপীয় সামরিক কর্মচারীদের উপর অর্পণ করা হয়। ভারতীয় সেনাদের হাতে অনুন্নত নিম্নমানের এবং ইংরেজ সেনাদের হাতে উন্নত আধুনিক অস্ত্র প্রদান করা। মুঘল সাম্রাজ্যের অবসান। বিদ্রোহের ফলে মুঘল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। দ্বিতীয় বাহাদুর শাহ বন্দী হয়ে রেঙ্গুনে পাঠানো হয় এবং তার পুত্রদের নির্মমভাবে হত্যা করা হয়। তাহলে আমরা দেখি যে কোম্পানি শাসনের অবসান, দেশীয় রাজ্যগুলো সম্পর্কে মহারানী ভিক্টোরিয়ার যে ঘোষণাপত্র দ্বারা নতুন নীতিমালা গৃহীত হয়। এই ঘোষণা দ্বারা আমরা কি দেখি? সত্যবিলোপ নীতি। দেশীয় রাজন্যবর্গকে আশ্বাস দেওয়া হয় যে তারা যদি দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন ও তাদের সাথে পূর্ব সম্পাদিত যে সন্ধিসমূহ মান্য করা হবে। ব্রিটিশ সরকার ভারতের রাজ্য বিস্তার নীতি পরিত্যাগ করবেন। দেশীয় রাজ্যগুলোতে উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ উপস্থিত হলে গভর্নর জেনারেলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। দেশীয় রাজ্যগুলোর অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য ব্রিটিশ সরকার দায়ী থাকবেন। ভারতবাসীর প্রতি ঘোষণা। মহারানীর ঘোষণাপত্রে এটা ঘোষণা করা যে একমাত্র ব্রিটিশ নাগরিক ও প্রজাদের
হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিন্ন অপর সকলকে শাস্তি প্রদান থেকে নিষ্কৃতি দেওয়া হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী ভারতবাসীকে উচ্চ রাজকাজে এবং ইংরেজ সেনাদের হাতে উন্নত আধুনিক অস্ত্রে প্রদান করা। মোগল সাম্রাজ্যের অবসান। বিদ্রোহের ফলে মোগল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। দ্বিতীয় বাহাদুর শাহ বন্দী হয়ে রেঙ্গুনে প্রেরিত হন এবং তার পুত্র পুত্রদের নির্মমভাবে হত্যা করা। বর্ণগত তিক্ততা সৃষ্টি ও নীতির পরিবর্তন। বিদ্রোহের সময় ব্রিটিশ ও ভারতীয় উভয় পক্ষ চরম নিষ্ঠুরতার পরিচয় দেয়। শাসক ও শাসিতের মধ্যে তিক্ততার সম্পর্ক সৃষ্টি হয়। বিদ্রোহের ফলে মোগল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। দ্বিতীয় বাহাদুর শাহ বন্দী হয়ে রেঙ্গুনে প্রেরিত এবং তার পুত্র ও পুত্রদের নির্মমভাবে হত্যা করা। বর্ণগত তিক্ততার সৃষ্টি ও নীতির পরিবর্তন। বিদ্রোহের সময় ব্রিটিশ ও ভারতীয় উভয় পক্ষ চরম নিষ্ঠুরতার পরিচয় দেয়। শাসক ও শাসিতের মধ্যে তিক্ততার সম্পর্ক সৃষ্টি হয়। সামাজিক পরিবর্তন। বিদ্রোহ দমনের পর ভারতের সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। প্রকৃতপক্ষে ভারতবাসী কুসংস্কারের উপর বিদ্রোহ চরম আঘাত হানে এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতীয় সমাজের পুনর্গঠন কার্য শুরু হয়। বিদ্রোহ দমনের পর ভারতের সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। প্রকৃতপক্ষে ভারতবাসীর কুসংস্কারের উপর বিদ্রোহ চরম আঘাত হানে এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতীয় সমাজের পুনর্গঠন কার্য শুরু হয়। তাহলে ফলাফল কি? কোম্পানি শাসনের অবসান, তারপরে আমরা কি দেখি যে কোম্পানি শাসনের অবসান, দেশীয় রাজ্যগুলো সম্পর্কে নীতি। 3 নম্বরে হচ্ছে ভারতবাসীর প্রতি যে ঘোষণা। তারপরও আমরা বলবো যে শাসনতান্ত্রিক পরিবর্তন, সামরিক সংস্কার। তাহলে মোগল সাম্রাজ্যের পতন, সামাজিক পরিবর্তন। তাহলে বিদ্রোহের তাৎপর্যটা আর কি? তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ ধরে? আমরা কি পড়লাম? যে শুরুতে পড়েছি মহাবিদ্রোহে বিস্তার কীভাবে হলো, তারপরে আমরা চলে যাচ্ছি মহাবিদ্রোহ দমন। ব্রিটিশ সরকার সিপাহী বিদ্রোহ দমনের চেষ্টা করেন 2টা উপায়: সামরিক শক্তি প্রয়োগে, কূটনৈতিক চালের মাধ্যমে। তারপরে আমরা দেখি ব্যর্থতার কারণ। ব্যর্থতার কারণগুলো কি? আঞ্চলিক সীমাবদ্ধতা, ব্রিটিশকে সাহায্য দান, বিদ্রোহীদের মধ্যে সংহতি ও আদর্শের সংঘাত, তারপর সুযোগ্য নেতার অভাব, ব্রিটিশ সেনাপতিদের দক্ষতা, উন্নত আধুনিক মারণাস্ত্রের অভাব, যোগাযোগ ব্যবস্থার অভাব, সিপাহীদের অত্যাচার, সুষ্ঠু রাজনৈতিক সংগঠনের অভাব। এরপরে আমরা কি দেখব? ফলাফল, মহাবিদ্রোহের ফলাফল। তাহলে আমরা অনেকগুলো পড়েছি। ফলাফল: কোম্পানি শাসনের অবসান। 2 নম্বরে হচ্ছে কোম্পানি শাসনের অবসান, দেশীয় রাজ্যগুলো সম্পর্কে নীতি এবং ভারতবাসীর প্রতি ঘোষণা। 4 শাসনতান্ত্রিক পরিবর্তন। 5 সামরিক সংস্কার। তারপরে আমরা চলে যাব মোগল সাম্রাজ্যের অবসান। বিদ্রোহের ফলে মোগল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। সিপাহী বিদ্রোহের ফলে আমরা কি দেখি? মোগল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। দ্বিতীয় বাহাদুর শাহ বন্দী হয়ে রেঙ্গুনে প্রেরিত হন এবং তার পুত্র ও পুত্রদের নির্মমভাবে হত্যা করা। বর্ণগত তিক্ততা সৃষ্টি ও নীতির পরিবর্তন। বিদ্রোহের সময় ব্রিটিশ ও ভারতীয় উভয় পক্ষ চরম নিষ্ঠুরতার পরিচয় দেয়। শাসক ও শাসিতের মধ্যে তিক্ততার সম্পর্ক সৃষ্টি হয়। সামাজিক পরিবর্তন। বিদ্রোহ দমনের পর ভারতের সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। প্রকৃতপক্ষে ভারতবাসী কুসংস্কারের উপর বিদ্রোহ চরম আঘাত হানে এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতীয় সমাজের পুনর্গঠন কার্য শুরু হয়। তাহলে তাৎপর্যটা আমরা আসলে কি দেখি? তাৎপর্য 1857। তাৎপর্য বলতে আমরা কি বুঝি? গুরুত্ব বা ফলাফল। ইতিহাসে কিন্তু যে কোনো জিনিসের গুরুত্বকে মানে। তাহলে ইতিহাসে কিন্তু আমি আমার ছাত্রদেরকে বলবো সিপাহী বিদ্রোহটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমরা সবসময় ইতিহাসের সালগুলো মনে রাখবা। 1857 সাল কি, আর সিপাহী বিদ্রোহকে আমরা মহাবিদ্রোহ বলতে পারি। তাহলে এই বিদ্রোহের 2টা নাম, একটা মহাবিদ্রোহ, একটা সিপাহী বিদ্রোহ। তাহলে দেখে তাৎপর্যটা কি? 1857 সালে সিপাহী বিদ্রোহ গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এটা ছিল প্রথম স্বাধীনতা সংগ্রাম, আধুনিক জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করে। তাহলে তাৎপর্য বলতে আমরা কি বুঝি? সিপাহী বিদ্রোহ খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এটা ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এটা কি ছিল? ভারতীয়দের প্রথম স্বাধীনতা সংগ্রাম, আধুনিক জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করে। সিপাহী বিদ্রোহে ভারত শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে। সিপাহীদের দুর্বলতা, সীমাবদ্ধতা সত্ত্বেও বিদেশিদের শাসন থেকে দেশবাসীকে মুক্ত করার প্রচেষ্টা, তাদের দেশপ্রেম ও প্রগতিশীলতার পরিচয়। পরিশেষে বলা যায় 1857 সালের বিদ্রোহ প্রকৃতপক্ষে শুধু সিপাহী অভ্যুত্থানই ছিল না, এটা ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা যুদ্ধ।
অর্থাৎ পরিশেষে আমরা কি বলতে পারি যে 1857 সালে বিদ্রোহ প্রকৃতপক্ষে সিপাহী অভ্যুত্থানই ছিল না, এটা ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার যুদ্ধ। তাহলে আমরা কি বলবো, 1857 সালের যে বিদ্রোহ সিপাহী অভ্যুত্থানই ছিল না, এটা ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার যুদ্ধ। ভারতে বিদেশি শাসনের অবসান ঘটানো হয়েছিল এই অভ্যুত্থানের লক্ষ্য। 1857 সালের বিদ্রোহ বিদেশি শাসনের উপর 1857 সালের বিদেশি শাসনের উৎখাত করার লক্ষ্যে পরিকল্পিত একটি জাতীয় আন্দোলন। আমরা কি বলতে পারি, 1857 সালের বিদ্রোহ প্রকৃতপক্ষে সিপাহী অভ্যুত্থান ছিল না, এটা ছিল বিদেশি, মানে শুধু সিপাহীদের যে বিদ্রোহ না, এটা ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। মনে থাকবে, এটা শুধু সিপাহীদের অভ্যুত্থানই না, এটা হচ্ছে বিদেশিদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। ভারতে বিদেশি শাসনের অবসান, ভারতে বিদেশি শাসনের যে অবসান ঘটনা হচ্ছে এর মূল লক্ষ্য। তাৎপর্যগুলো মনে থাকবে। যদি আমি তোমাদেরকে ভাই জিজ্ঞাসা করি যে সিপাহী বিদ্রোহের তাৎপর্য বা গুরুত্বটা কি, মনে থাকবে যে এটা হচ্ছে বিদেশি শাসনের বিরুদ্ধে একটা বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ মূলত ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। দ্বিতীয়ত হচ্ছে আধুনিক জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করে। সিপাহী বিদ্রোহ ভারতের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে। সিপাহীদের দুর্বলতা, সীমাবদ্ধতা সত্ত্বেও বিদেশিদের শাসনতন্ত্র থেকে দেশবাসীকে মুক্ত করার প্রচেষ্টা, তাদের দেশপ্রেম ও প্রগতিশীলতার পরিচয়। পরিশেষে আমরা বলতে পারি 1857 সালের বিদ্রোহ প্রকৃতপক্ষে শুধু সিপাহী অভ্যুত্থানই ছিল না, এটা ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার যুদ্ধ। ভারতে বিদেশি শাসনের অবসান ঘটানো ছিল এই অভ্যুত্থানের লক্ষ্য। 1857 সালের বিদ্রোহ বিদেশি শাসনকে উৎখাত করার লক্ষ্যে পরিকল্পিত জাতীয় আন্দোলন, অর্থাৎ ব্রিটিশ শাসনকে উৎখাত করার লক্ষ্যে পরিকল্পিত একটা জাতীয় আন্দোলন। এ হচ্ছে আমাদের সিপাহী বিদ্রোহ। তাহলে সিপাহী বিদ্রোহ আমরা কি পড়েছি, কতগুলো ক্লাস নিয়েছি। তাহলে আমরা কি বলেছি যে আমরা সিপাহী বিদ্রোহে দ্য এক্সপেনশন অফ দ্য গ্রেট রিভল্ট অফ 1857, তারপর রিম অফ দ্য গ্রেট রিভল্ট অফ 1857, দ্য কজেস অফ দ্য ফেলিওর অফ দ্য গ্রেট রিভল্ট অফ 1857। অর্থাৎ আমরা বলবো 1857 সালে মহাবিদ্রোহের কারণ, ফলাফল, এবং আমরা অনেকগুলো চলে যাচ্ছি। তারপর তাৎপর্য বলতে আমরা কি বুঝি, এটা 1857 সালে বিদ্রোহ শুধু সিপাহী বিদ্রোহ ছিল না, এটা ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার যুদ্ধ। মনে থাকবে আমার ছাত্রদের, বিদেশি শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার যুদ্ধ। ভারতে বিদেশি শাসনের অবসান ঘটানো ছিল অভ্যুত্থানের লক্ষ্য। 1857 সালের বিদ্রোহ বিদেশি শাসনকে উৎখাত করার লক্ষ্যে পরিকল্পিত এক জাতীয় আন্দোলন। তাহলে এখানে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন হয়, সেগুলো আমরা একটু আলোচনা করি। 1857 সালে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি, এই যে এটা নিয়ে একটু আলোচনা করি, যে প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। 1857 সালে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? সিপাহী বিদ্রোহ। ত্রিশক্তি সংঘ কোন তিনটা রাজ্যের সমন্বয়ে গঠিত? মাহিশূর, হায়দ্রাবাদ, মারাঠা। মাহিশূর, হায়দ্রাবাদ, মারাঠা। ত্রিশক্তি সংঘ বলতে আমরা কি বুঝি? মাহিশূর, মারাঠা, হায়দ্রাবাদ। সত্যবিলোপ নীতির মাধ্যমে কোন কোন দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়েছিল? সাতারা, নাগপুর, ঝাঁসি, সম্বলপুর। সত্যবিলোপ নীতির মাধ্যমে কোন কোন দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়েছিল? সাতারা, নাগপুর, ঝাঁসি, সম্বলপুর। ইংরেজরা ইচ্ছা করলেই ভারতবাসীর সংস্পর্শ বর্জন করে চলত। উক্তিটি কোন গ্রন্থে লেখা? স্যার উল মোত্তাকিন নামক গ্রন্থে। সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? চর্বি মিশ্রিত কার্তুজের যে ব্যবহার বা প্রবর্তন। চর্বি মিশ্রিত কার্তুজের প্রবর্তন। এনফিল্ড রাইফেল প্রবর্তন করা হয় কত সালে? 1856 সালে। এনফিল্ড রাইফেলে কার্তুজ কি দিয়ে তৈরি? গরু ও শুকুরের চর্বি মিশ্রিত। সিপাহী বিদ্রোহ সর্বপ্রথম কোথায় সংগঠিত হয়? কলিকাতা 12 মাইল উত্তরে গঙ্গা তীরে ব্যারাকপুরে। কলিকাতার 12 মাইল উত্তরে গঙ্গা তীরে ব্যারাকপুরে। কে সর্বপ্রথম প্রকাশ্যভাবে বিদ্রোহ ঘোষণা করে? মঙ্গল পাণ্ডে নামে এক ব্রাহ্মণ সিপাহী। ঝাঁসির রাজা গঙ্গাধর রাও এর বিধবা রানীর নাম কি? লক্ষ্মীবাই। কে ঝাঁসি রানীকে বিদ্রোহী নেতাদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে? স্যার হিউরেস। সিপাহী বিদ্রোহ শুরু হয় কত তারিখে? 1857 সালের 29 মার্চ। সিপাহী বিদ্রোহ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আর্ল স্ট্যানলি। সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারী 3 জন নারী বিদ্রোহী নাম?
ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তাতিয়া তোপি, অযোধ্যার নবাব। কে সিপাহী বিদ্রোহকে জাতি বিদ্রোহ বলে অভিহিত করেছেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিসরেলি। সিপাহী বিদ্রোহের ব্যর্থতার মূল কারণ কি? আঞ্চলিক সীমাবদ্ধতা, ব্রিটিশকে সাহায্য দান, সুষ্ঠু পরিকল্পনার অভাব। আঞ্চলিক সীমাবদ্ধতা, ব্রিটিশকে সাহায্য দান, সুষ্ঠু পরিকল্পনার অভাব। কে ইংরেজদের এদেশ থেকে বিতাড়িত করার প্রচেষ্টা গ্রহণ করেন? হায়দার আলী। কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কেন? নানা সাহেব। কার পতনের মাধ্যমে মুঘল রাজবংশের বিলুপ্তি ঘটে? সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। মনে থাকবে, সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। কে নানা সাহেবের বৃত্তি বন্ধ করে দেন? লর্ড ডালহৌসি। মহাবিদ্রোহে দমনে নিয়োজিত ছিল কোন কোন ইংরেজ সেনা? স্যার জন লরেন্স, আউটরাম, নিকলসন, নীল প্রমুখ। সিপাহী বিদ্রোহের প্রধান ঘাঁটি ছিল কোন কোন জায়গা? দিল্লি, মিরাট, লখনৌ, বেরেলি, কানপুর, ঝাঁসি। 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। আজ অনেক পড়াইছি, আজকে আর বেশি পড়াবো না, অনেক সময় নিয়ে পড়াই ফেলছি। তাহলে আগামী ক্লাস, আসলে আমি রুটিনে ভুল লিখেছিলাম যে সৈয়দ আহমদ খান, আগামী সপ্তাহে সেটা নিব, কারণ আমার সিপাহী বিদ্রোহের যে চ্যাপ্টার বাকি ছিল সেটা আমার জানা ছিল না। তাহলে কি পড়লাম? কারণ, ফলাফল, ব্যর্থতা বা বিস্তার। তাহলে আগামী ক্লাসে কি পড়ব? 19বিংশ শতাব্দীতে বাংলায় মুসলমানরা এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি। ভারতে যে কজন মুসলিম মনীষী মুসলিম জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের মধ্যে অন্যতম স্যার সৈয়দ আহমদ খান। অর্থাৎ আমি আমার ছাত্রদের সাথে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আগামী ক্লাস কি নিব? স্যার সৈয়দ আহমদ খানের আলীগড় আন্দোলন। সিলেবাসে অনেকগুলো চ্যাপ্টার আমি এড়িয়ে যাচ্ছি, সেগুলো যদি সরাসরি ক্লাস চালু হয় আমি সেখানে পড়াবো। যেগুলো একটু সহজ, মানে যেগুলো পরীক্ষা আসতে পারে, আগে আমি সেগুলো শেষ করে দেব, অন্য বিষয়গুলো পরে ধরব। যে এই কারণে সিলেবাস আমি ধারাবাহিক পালন করছি না, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে পড়ায় দিই, যদি সময় থাকে আমরা ডিটেলসে যাব। আজকের মতো অনলাইন ক্লাসের ধারাবাহিকতা, আজকের মতো এখানে ক্লাস শেষ। তোমরা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে। আল্লাহ যেন তোমাদের মঙ্গল করে। আমিন।